মহিউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। শুভ ওয়ালাইকুম শুভ আসসালাম। অপরাহ্ন। শুভ অপরাহ্ন। আহ, ১ম একটু জানতে চাই আপনি কেমন আছেন? আপনার আপনার শারীরিক অবস্থা কেমন এখন? আমরা তো সবাই একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। না, এখন ভালোই। এখন ভালোই যাক আছে। যাক, হ্যাঁ। তারপরেও আপনাকে ভার্চুয়ালি দেখতে পেয়েও মহিউদ্দিন ভাই, ভালো লাগছে। ভালো লাগছে আপনি সময় দিয়েছেন। আমাদের কিছু দর্শক শ্রোতা আছেন যারা দেখেন। আমি আমি সবার কাছে একটু অনুরোধও করেছি যাতে আমাদের সাউন্ডটা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু চেক করার জন্য। অনেকে বলেছেন সাউন্ড ইজ ওকে। মহিউদ্দিন ভাই, আমি আলোচনাটা একেবারেই শুরু করে ফেলি। আমি আপনার সময় নষ্ট করতে চাই না। ঠিক আসলে আছে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। আমি আপনার খুব বড় ভূমিকায় যাচ্ছি না। ছোট্ট করে ভূমিকায় বলি যে হ্যাঁ, একেবারে একেবারে। রাইট, একেবারেই ছোট করে। আমরা হয়তো ৩০ থেকে ৩৫ মিনিট বা ৪০ মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারি। আপনি চাইলে আরো সংক্ষিপ্ত হতে পারে না না আপনার। না না না, জি, শ্রোতা জি। বোর্ড হয়ে যাবে। জি, জি। আমরা মেক্সিমাম হয়তো ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। মহিউদ্দিন ভাই, আমি যারা দর্শকেরা শুনছেন তারা বলছেন সাউন্ড ঠিক আছে, এবং আমি ছোট্ট করে বলে নিই যে মহিউদ্দিন ভাই লেখক, গবেষক এবং মুক্তিযোদ্ধা। এই পরিচয়টা হয়তো অনেকেই সেভাবে জানেন না। মহিউদ্দিন ভাই লেখা পড়ে হয়তো বিমোহিত হন। অনেকেই হয়তো খেয়ালও করেন না। কিন্তু মহিউদ্দিন ভাই কিন্তু ১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তো সেই যুদ্ধ দিনের কাহিনী এই বইটি, আমি কি এই বইটি দেখাই। মহিউদ্দিন ভাইয়ের প্রচুর বই, সবগুলো বই দেখানোর সুযোগ এখন নেই। প্রচুর বই মহিউদ্দিন ভাই লিখে ফেলেছেন অলরেডি। আমরা সমৃদ্ধ হচ্ছি, আমরা জানছি। তো এই যে বইটি, এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল, এই বইটি আমি আসলে খুব আ আচ্ছন্নের মতো পড়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই বইটির মধ্যে একজন মহিউদ্দিন সাহেব, তিনি তিনি তার জীবনের কথা লিখেছেন, ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন। সেই কথাগুলোই আমরা আমরা আজকে হয়তো শুনছি। মহিউদ্দিন ভাই, আপনার কাছে আমি ১ম প্রশ্নটা রাখছি একেবারে সরাসরি। সেটা হচ্ছে এরকম যে ১৯৭১ সালের মার্চ মাস, আমি যদি বলি ২৫ মার্চের সেই দিনটি আপনার কাছে কেমন ছিল? আর আপনি কিভাবে ৭১ এ গণহত্যা শুরু হলো ঢাকার বুকে, সেটা আপনি এক্সপেরিয়েন্স করেছিলেন? আমার পৈতৃক বাড়িটা হচ্ছে মোহাম্মদপুরে, আশেপাশে সব অবাঙালি। তো ২৫ মার্চ রাতে আমি তো মহাতিন হলে আবাসিক ছাত্র, কিন্তু ২৫শে মার্চ আমি হু, হু, সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম বাসায়। ইকবাল হলে ছিলাম অনেকক্ষণ, তারপরে হু, বাসায়। হু, এবং রাতে তো মাঝরাতে তো শুরু হলো গোলাগুলি। তো যাই হোক, হু, আমি সংক্ষেপ করছি। তো বাড়িতে আমার বাবা এবং আমার আরো ২ ভাই ছিলেন। তো আমরা ৩ ভাই। তো আর মা এবং ছোট ভাইরা ওরা মানে বেড়াতে গিয়েছিল ফেব্রুয়ারির শেষ দিকে এক জায়গায়, সেখানে গিয়ে আটকা পড়েছিল। ট্রেন বন্ধ, আর ফিরতে পারে নাই। হু, হু, তো পরদিন ২৬শে মার্চ সকাল থেকেই মানে প্রচন্ড গোলাগুলি তো সারা রাত হয়েছে। হু, হু, তারপরে ২৬শে মার্চে দেখলাম যে আমাদের পাড়াটা মানে ১৫-১৬টা বাড়ি, এটা বাঙালি। আশেপাশে হচ্ছে সব অবাঙালি। তো আমাদের পাড়ার দিকে খুব গোলাগুলি হচ্ছে। তো এমন তুমুল গুলি বৃষ্টি, এবং দুপুরের দিকে তো ভয়ানক অবস্থা। তো বেলা ১:৩০-২টার দিকে মনে হলো যে বাড়িতে আমরা থাকতে পারবো না। এর মধ্যে আমরা খবর পেলাম আমাদের প্রতিবেশী একজন ভদ্রলোক, উনি পুলিশে চাকরি করতেন, তাকে মেরে ফেলেছে এই অবাঙালিরা এসে। হু, হু, তখন আমরা ভয় পেলাম। তো যাই হোক, দেয়াল টেয়াল টপকে কোনো মতে দৌড়ে এক কাপড়ে আমরা এই পশ্চিম দিকে গিয়ে, সাত মসজিদের পাশ দিয়ে গিয়ে আমরা যখন তখন তো বিল শুকনা, ওই ইট তোলা ছিল, এখন তো সব হাউজিং হয়ে গেছে। তো ওইখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের পাড়ার উপরে আগুন জ্বলছে। সো আমাদের আমাদের বাড়িটা পুরোটাই পুড়িয়ে দিয়েছিল, পুরো পাড়াটাই আসলে। তো এইভাবে হাঁটতে এক নাগাড়ে ৩-৪ দিন হেঁটে আমার বাবা আমার সাথে আর যেতে পারেননি। উনি সিরাজদিখানে গিয়ে বলছেন আমি আর হাঁটতে পারছি না। ওখানে আমাদের এক আত্মীয়ের বাড়ি খোঁজ করে বলে যে উনি চলে যাবেন, আর আমরা হেঁটে মামার বাড়ি চলে গেলাম। ওই যে গঙ্গাসাগর রেল স্টেশনের কাছে, এই ব্রাহ্মণবাড়িয়াতে। তো যুদ্ধের পরে যখন বাড়িতে ফিরে এসেছিলাম ঢাকায়, তখন দেখলাম যে বাড়িটা পুরোপুরি মানে ব্যবহার অনুপযোগী, আর কিচ্ছু নেই, আর সমস্ত কিছু মানে ধ্বংস হয়ে গেছে। তো ঢাকার স্মৃতি আমার এটাই। মানে লুটপাট বা একেবারেই যা করার সেটাই। পুড়িয়ে দিয়েছিল একেবারে হ্যাঁ, পুরোটাই। এটা তো নিশ্চিতভাবেই বলা যায় যে বিহারীদের কাজ তারাই তো করেছিলেন নিশ্চয়ই। অবাঙালিরাই আমি বলবো। এবং যেটা রাইট। হয়েছিল আসলে ওই অনেকেই আমি দেখি, মানে আমার নিজেরও খুব আবেগাস্পী হয়ে যায় যে মুক্তিযুদ্ধের সময়কার বা তার আগের
স্কুল জীবনের, কলেজ জীবনের অনেকে অনেক ছবি টবি দেখান, কিন্তু আমি দেখাতে পারি না, কারণ আমাদের সবকিছু পুড়ে গিয়েছে। ও, মানে আপনাদের কিচ্ছু পুরো, ছিল মানে পুরো পরিবারের যারা সংরক্ষণ করে রাখা যে সকল সম্পদ সবকিছু একেবারেই একেবারেই না, কিচ্ছু না, দরজা জানালার চৌকাঠ পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল, মানে কিচ্ছু ছিল না। একটা ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ। মহসিন হলেও আমার রুমে, আমি জানি না, তবে হাউস থিয়েটার যিনি ছিলেন উনি কিছু বইপত্র সরিয়ে হলের লাইব্রেরিতে এনে রেখেছিলেন। তো সেই বইগুলো আমি মানে যখন ফিরে আসি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে 72-এ, তখন আমি এই বইগুলো পাই, কিন্তু বেশিরভাগ আর বিছানা কাতর চোপড় যা ছিল কিছুই নাই। মহিউদ্দিন ভাই, একটু একটু সরাসরি সামনের দিকে আসি, আপনার আমি বেশি সময় নিতে চাই না। মহিউদ্দিন ভাই, আমি যতদূর জানি, এই বই থেকে পড়েছি, জেনেছি, আপনি আপনি তো ছাত্রলীগ কর্মী ছিলেন, ছাত্রলীগ করতেন, তারপর 71 সালে যখন যুদ্ধ হলো, সিরাজুল সিরাজুল জনাব সিরাজুল আলম খান, নামটা ভুল বলছি কিনা, সিরাজুল দাদাভাই নামে যাকে আমরা চিনি আর কি, তার সাথে আপনার সখ্যতা এবং পরবর্তীতে আপনি মুক্তিযুদ্ধে যোগ দেয়া। আমি এই বইটাতে এই কাহিনীটা পড়েছি, পুরো গল্পটা, কিভাবে আপনি খুব সুন্দর ত্রিপুরা হয়ে আপনি যুদ্ধে যোগদান করেছিলেন। আপনার পকেটে একেবারেই কোনো টাকা ছিল না। আহ, তারপরে আপনি নানা নানা পথ পরিক্রমায় আপনি মুজিব বাহিনীর হয়ে ট্রেনিংও নিয়েছিলেন। আমি একটু আপনাকে জানতে চাই যে 71 সালের এই সংযোগটা কিভাবে হলো, অর্থাৎ আপনি মুক্তিযুদ্ধে যোগ দিচ্ছেন, যুদ্ধে আপনি আসছেন, অর্থাৎ আপনার এই বাড়ি থেকে প্রথমত পলায়ন, তারপর থেকে একেবারে যুদ্ধের ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার যে ঘটনা প্রবাহ, এটা একটু আপনার কাছে জানতে চাই। আমি খুব সংক্ষেপে বলি, জি জি, সংক্ষেপে, জি। মুজিব বাহিনী নিয়ে অনেক বিভ্রান্তি এবং কুয়াশা আছে, যেটা আমি আমার পরবর্তী যে বইটা মাসখানেকের মধ্যে হয়তো চলে আসবে সিরাজুল আলম খানকে নিয়ে, সেখানে আমি ক্লিয়ার করব। তো মুজিব বাহিনী সম্পর্কে অনেক অবান্তর কথাবার্তা অনেকে বলেন, যারা আসলে এ সম্বন্ধে কিছুই জানেন না। আচ্ছা। এটা কিন্তু হুট করে হয় নাই, এবং আমি আমার ব্যক্তিগত ভাবে বলতে পারি যে 7ই মার্চের ভাষণ শুনে বা 25শে মার্চের ক্র্যাকডাউন দেখে কিন্তু আমি মুক্তিযোদ্ধা হই নাই। আমরা আচ্ছা। মুক্তিযুদ্ধ করব, এটা 69-এর আন্দোলনের পর থেকে কিন্তু আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা, এবং ওই সময়ে কিন্তু 70 সালে কিন্তু বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ নামটা চলে আসে, এবং 70 সালে আমাদের মিলিটারি ট্রেনিং হওয়ার কথা, এগুলোর অ্যারেঞ্জমেন্টটা সবই ছিল বঙ্গবন্ধু। কিন্তু যখন তিনি নিশ্চিন্ত হলেন যে ইলেকশনটা হবে, এর আগে উনি বিভ্রান্তিতে ছিলেন হবে কি হবে না, যখন বললেন হবে, তখন উনি আমাদের ট্রেনিংটা পোস্টপোন করে দেন। কিন্তু এই বিএলএফটা ছিল, এবং আমরা যারা মানে খুব অনেকেই জানি যেটা, তো আমরা সবাই পক্ষে সম্ভব ছিল না যোগাযোগ করা। আমি 31শে মার্চ চলে যাই আগরতলা, হেঁটে 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 মামার বাড়িতে গিয়ে পৌঁছি 30 তারিখ, কিন্তু সারাদিন থেকে আবার চলে আসি, কারণ তখন তো ওখানে কিছু নেই, আমরা তো কোনো যোগাযোগ করতে পারছি না কারোর সাথে। পরে এপ্রিলের মাঝামাঝি আবার যাই আমি, এবং কিছুদিন পরে আমি আগরতলা একটা ডিগ্রি কলেজ ছিল, মহারাজ বীর বিক্রম কলেজ, তার হোস্টেলে গিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রলীগ নেতাদের, এই যে সৈয়দ রেজাউর রহমান, আব্দুল কুদ্দুস মাখন, আসম রব, শেখ শহীদ, মনিরুল হক চৌধুরী, এদের সবার সাথে আমার দেখা হলো, এবং তারপরে থেকে গেল। এবং ওই সেক্টরের বিএলএফ এর 4টা সেক্টরের ইস্টার্ন সেক্টরের যার হেডকোয়ার্টার আগরতলা, তার অধিনায়ক ছিলেন শেখ ফজলুল হক মনি। সো ওই সেক্টরে কিন্তু আমি এনরোল্ড হলাম ট্রেনিং এর জন্য, এবং প্রথম ব্যাচেই আমি ট্রেনিং এ চলে যাই এই মে মাসের শেষ দিকে, ধরেন 22-23 তারিখের দিকে ফার্স্ট ব্যাচে। এই বিএলএফ নামটাই ফর্মালি মুজিব বাহিনী করা হয় 71-এর অক্টোবর সালে। তো ওই যারা এগুলো বলে যে 71 সালে ভারতে গিয়ে রয়ের হাতে মুজিব বাহিনী তৈরি হয়েছে, এটা আসলে জানে না, এটার জন্ম ঢাকায়। এবং এই 4জন যে আমাদের কমান্ডার, শেখ ফজলুল হক মনি, সিরাজুল খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, এরা বিএলএফ এর নেতা 70 সাল থেকে। এগুলো অনেকেই অনেক কিছু জানেন না, এবং না জানার কারণে, এবং অনেক সময় বিদ্বেষ পরায়ণ হয়েও অনেক সময় নানান রকম বিভ্রান্তি ছড়ায়। আমি নিজে যেহেতু এর মধ্যে সংশ্লিষ্ট ছিলাম, আমি জিনিসটা জানি যে বিএলএফ 70 সালে, এবং তার নাম পরিবর্তন হয়ে 71-এর অক্টোবরে হলো মুজিব বাহিনী। আমাদেরকে জানানো হলো যে নাম এখন থেকে মুজিব বাহিনী। এই হচ্ছে ইতিহাস। ও, আপনি অক্টোবরে যে জানতে পারলেন এই বাহিনীর নামকরণ করা হয়েছে মুজিব বাহিনী? নামকরণটাই হয়েছে অক্টোবরে।
এর আগে তো আচ্ছা আমরা বিএলএফ বলতাম, আচ্ছা আমরা তো আচ্ছা আমরা বিএলএফ বলতাম। মুজিব আচ্ছা বাহিনী করা হবে এটা নিয়ে কিছু আলোচনা হয়তো নেতাদের মধ্যে হয়েছে, কিন্তু তারা সিদ্ধান্তে এলেন হুম, এবং অক্টোবরে আমাদেরকে জানানো হলো যে আমরা এখন থেকে মুজিব বাহিনী হিসেবে পরিচিত হব। বাহ, কিন্তু আমরা শেখ মুজিবের অনুসারী, এই পরিচিতি তো আমাদের ছিলই। ছাত্রলীগ তো শেখ মুজিবের অনুসারী, রাইট সেটা ছিল, বাহিনীর নাম ছিল বিএলএফ, বাংলাদেশ রাইট লিবারেশন। সেটার রূপান্তর হলো মুজিব বাহিনী। এই হলো রাইট। ব্যাপারটা। মহিউদ্দিন ভাই, এটা তো খুবই ইন্টারেস্টিং একটা তথ্য। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি একটু পড়াশোনা করি মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে। এই নামকরণটা যে এত পরে হয়েছে এবং আমরা যেভাবে আপনি বললেন যে নেতিবাচক যেভাবে প্রচারণা হয়, এই বইয়ের মধ্যে আছে তো, এই বইয়ে আছে। এটা তো খুবই ভালো সংবাদ আপনি আপনার দিলেন যে আমরা আগামী 1-1.5 মাসের মধ্যে আপনারা নতুন একটা বই হাতে পেতে যাচ্ছি। মহিউদ্দিন ভাই, এই বইয়ের নামটা কি একটু আমাদের বলা যাবে? অনেকে হয়তো শুনতে চাইতে পারে, যদি আপনি কিছু না মনে করেন। না হলে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আমি বলছি না তো, আমি না, তো জানিয়ে দেবো। খুবই খুবই আনন্দের খবর। এবং আপনি সম্মতি দিলে সেদিন হয়তো আমরা একটা অনলাইনে গল্প করতে পারি বইটা নিয়ে আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার শরীর সুস্থ থাকলে বা আপনি যদি একটু যদি আমাদের সময় দিতে পারেন, আধা ঘন্টা সময় দিলেই হবে, আমরা সেই বইটা নিয়ে একটু গল্প করতে পারি আর কি। অথবা ফার্স্ট কপিটা আমি অবশ্যই ফার্স্ট কপিটা সংগ্রহ করবো, করে তাড়াতাড়ি পড়ে আমরা একটা গল্প করবো কোনো না কোনো ভাবে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হয়তো ভালো হতে পারে আর কি। হ্যাঁ, ওই জন্য আমি ছোট্ট করে একটু জানতে চাই, আমি এই বইটার মধ্যে যখন পড়ছিলাম, আচ্ছন্নের মতো পড়ছিলাম, আপনি আপনার ট্রেনিং দিনের কথা খুব চমৎকার করে উল্লেখ করেছেন। একটা ব্যাগ পেলেন, ব্যাগের মধ্যে সাবান, আরো ছোটখাটো কিছু ব্যবহার্য যন্ত্রপাতি, সকালবেলা ট্রেনিং, আপনাদের ব্যারাক ঘর, অনেক কিছু। তো আসলে মুজিব বাহিনী নিয়ে যেমন যেমন ভ্রান্তির কথা আপনি জিজ্ঞাসা করলেন, আপনি যে সেখানে আহ অংশগ্রহণ করেছেন, যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন, সেই প্রশিক্ষণ দিনের এবং জেনারেল এস উমান, যার কথা খুব করে বলা হয়, সুজান সিং উমান, আপনার কাছে একটু আপনার এই ট্রেনিং এর স্মৃতি এবং উমান সম্পর্কে একটু জানতে চাই, যদি আপনার স্মৃতি থেকে কিছু আমাদেরকে বলেন। আমি ওই ট্রেনিং চলাকালে মেজর জেনারেল উবানকে আমি দুবার দেখেছি। উনি আমাদেরকে ভিজিট করতে এসেছিলেন এবং প্রথমবার এলেন তখন 7ই জুন আমরা উদযাপন করছি আমাদের ক্যাম্পে। তো 6 তারিখে এলেন উবান, সঙ্গে হচ্ছেন আমাদের অন্যতম কমান্ডার আব্দুর রাজ্জাক, যিনি উত্তরাঞ্চলের কমান্ডার ছিলেন। আমরা 7ই জুনে প্যারেড করলাম, মিছিল করলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। ওই সময় উবানকে প্রথম দেখি। মেজর জেনারেল উবান কিন্তু ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তার কমান্ডো ট্রেনিং খুব ভালো ছিল। এবং 68 সালে যখন চীন ভারত যুদ্ধের পরে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স একটা করা হয়, তাকে করা হয় তার ইন্সপেক্টর জেনারেল। পরে এই 1968 সালে যখন তৈরি করা হয়, ভারতের গোয়েন্দা সংস্থাকে ভেঙে, আইবি কে ভেঙে, মানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ভেঙে 2টা ইউনিট করা হয়। একটা ইউনিট হচ্ছে যারা বিদেশে কাজ করে। তো এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, যেটা এসএফএফ, এটাকে রয়ের হাতে ন্যস্ত করা হয়। ফলে যারা হওয়ার হয় আর কি, সবাই বলতেছে উবান্ত রয়ের লোক, আসলে সে তো ভারতীয় সেনাবাহিনীর লোক। এবং নিয়োগগুলি দেন ভারতের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী তো কেউ রয়্যাল এজেন্ট বলবে না। এটা কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশে সামরিক গোয়েন্দা সংস্থা যেমন সুপার স্টেট, পাকিস্তানে তো আমরা দেখেছি, ভারতে কিন্তু সেটা না। ভারতে পুরো গোয়েন্দারা একজন সচিবালয়ের সচিবের অধীনে কাজ করে এবং তারা এর বাইরে যেতেই পারে না, এবং সচিবকেই প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জবাবদিহি করতে পারে। তো এই ভারতীয় আমলাতন্ত্র কিন্তু আমাদের আমলারা বুঝবে না, কারণ আমাদের আমলারা এক একজন লাট সাহেব। আর সামরিক গোয়েন্দা বাহিনী সম্পর্কে আমরা যেটা জানি, যেমন পাকিস্তানে তো ওরাই দেশ চালায়, সরকার তো দেশ চালায়, সুপার স্টেট, তা আমরা মনে করি যে ওই রকম। আসলে ব্যাপারটা তা না। মুক্তিযুদ্ধের সময় যত কিছু হয়েছে আয়োজন বর্ডার এলাকায়, আমি বলবো যত ক্যাম্প, ইভেন আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে ট্রেনিং হয়েছে যত জায়গায়, আমরা যাদেরকে এফএফ বলি, ফ্রিডম ফাইটার, সবকিছুর আয়োজনে তত্ত্বাবধানে ছিল তো আর আমাদেরকে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের অধীনে আলাদা করে একটা গেরিলা ট্রেনিং দেওয়া হয়েছিল, 6 সপ্তাহের ট্রেনিং। আমরা খুব ভালো ট্রেনিং পেয়েছি এবং আমাদের ধারণা ছিল যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে নানান রকমের
মানে প্রবণতা দেখা দিতে পারে এবং অনেকেই ঝরে পড়তে পারে, রাজনৈতিক শূন্যতাও তৈরি হতে পারে। কারণ আমরা ওই সময় দেখেছি ভারতে এই যে আওয়ামী লীগের নেতাদেরকে, তারা আমাদেরকে গালাগাল করতেন যে আমাদের জন্য নাকি তাদের আজকে এত কষ্ট করতে হচ্ছে, আমরা কেন ওই সব স্বাধীনতার স্লোগান টোগান দিলাম। তারপরে এই যে আপনি দেখবেন যে মস্কোপন্থীরা তারা একটা আলাদা বাহিনী বানালো, ওই পিকিং পন্থীদের কিছু কিছু আলাদা আলাদা বাহিনী ছিল, কিন্তু সবাই টার্গেটটা হচ্ছে সবাই গালাগালটা করে মুজিব বাহিনীকে। কিন্তু সব সূত্র কিন্তু প্রত্যেকটি ট্রেনিং এর আয়োজন, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা অস্ত্র কিন্তু এসেছে এবং খাবার ভারত সরকারের কাছ থেকে, এবং এটার কোঅর্ডিনেশনটা করেছে র। এখন হয়ে গেছে কি এ ওর দিকে আঙ্গুল তুলে বলে তুমি রয়ে, এটা আমার কাছে শুনে খুব রাইট না এটা হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, ফিরেছে না? আপনারটা সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ মহিউদ্দিন ভাই, আমার নেটওয়ার্ক ঝামেলা করেছিল, আমি একটু দুঃখ প্রকাশ করছি আর কি। হ্যাঁ আমার নেটওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ আমি আমি আপনাকে পুরোপুরি শুনতে পেয়েছি। আপনি মুজিব বাহিনীর অংশের ট্রেনিং আচ্ছা এর যে অংশ। তো ট্রেনিং এর পরে এই ধরেন জুলাইয়ের প্রথম দিকেই, মানে হয়তো 10-11 তারিখ হতে পারে, আমরা আমাদের ব্যাচের ট্রেনিং আমরা কিন্তু গেলাম 48 জন একসাথে। হ্যাঁ, আগরতলা। এখন এরপরে অনেকগুলো ব্যাচ গেল, আমরা থাকতে থাকতে আরো 7টা ব্যাচ গেল। এই 3-4 দিন বা 1 সপ্তাহ ব্যবধানে আমরা সবার সাথে একত্রিত হয়েছিলাম সেখানে, এবং আমরা আগে চলে আসি। এসে আগরতলা শহরের এই 3 মাইল দক্ষিণ দিকে একটা জায়গা আছে, একটা পরিত্যক্ত গ্লাস ফ্যাক্টরি ছিল, সেখানে হলো আমাদের ক্যাম্প। সেই ক্যাম্পটা তত্ত্বাবধান করতেন শেখ ফজলুল হক মনি, আর তার সহকারী ছিলেন সৈয়দ রেজাউর রহমান। এখন ওই যে আইনজীবী, আওয়ামী লীগের মন্ডলীর সদস্য তিনি, এবং উনি হচ্ছেন যে আইসিটি যে ট্রাইব্যুনালটা ওইটার একজন প্রসিকিউটর। তো রেজা ভাই ছিলেন সহকারী। সেখানে মনি ভাই, রেজা ভাই তো ওখানেই থাকতেন, মনি ভাই রেগুলার আসতেন, প্রতিদিনই আমাদের সাথে কথা বলতেন, আড্ডা দিতেন। এইভাবে কিছুদিন থাকার পরে আমার এখনো স্মরণ আছে, আমাদের ছোট ছোট টিম হলো। আমার ইচ্ছা ছিল ঢাকায় আসতে, কিন্তু আমি ওই সময় আমি জানতে পারলাম 1.5 মাস আগে আমার বাবা মারা গেছে। আমার বাবার মৃত্যুটা খুব দুঃখজনক, এইটা নিয়ে আমি আর এখন আলোচনা করতে চাই না। তো তখন আমার ঢাকা আসার কোনো আগ্রহ ছিল না। হ্যাঁ, তখন ওইখানে আমার ব্রাহ্মণবাড়িয়ার কিছু তরুণের সাথে খাতির হলো, বন্ধুত্ব হলো। ওরা বললো আপনি আমাদের সাথে চলুন। তো 12 জনের একটা টিম আমরা 31শে জুলাই বর্ডার ক্রস করে দেশের ভিতরে ঢুকলাম। এই 12 জনের মধ্যে সবাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার লোকাল, এই ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, এই সমস্ত এলাকা। আমি একমাত্র বহিরাগত এবং আমি একমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাকিরা সবাই বিভিন্ন কলেজের ছাত্র, কয়েকজন স্কুলের ছাত্র। এই 31শে জুলাই সারা রাত নৌকার মধ্যে আমরা উপরে, আর নিচে পাটাতনের নিচে আমাদের অস্ত্র শস্ত্র যা ছিল তার তালিকা তো আমার বইয়ে আছে, এগুলো নিয়ে আমরা ঢুকি। এবং চমৎকার, আমরা শেষ রাতের দিকে একটা গ্রামে গিয়ে উঠি। 12 জনকে আশ্রয় দিতে পারে এরকম বাড়ি তো গ্রামে খুব বেশি নাই। তো আমাদের যিনি কমান্ডার ছিলেন, টিম লিডার, উনি নবীনগরের ব্রাহ্মণবাড়িয়া কলেজের ছাত্র ছিলেন,
তিনি 96 সালে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছিলেন নবীনগরে। ওনার নাম হচ্ছে আব্দুল লতিফ। উনি জানেন কার বাড়িতে কোথায় গেলে কোথায় যাবে। তো শাহপুর নামে একটা গ্রাম আছে নবীনগর থানায়, সেখানে গিয়ে আমরা শেষ রাতে উঠলাম, ঘুমটুম শেষে তো ঘুম ভাঙার পরে 10টা-11টা হয়ে গেছে। দেখি বাইরে খুব আওয়াজ, দরজা খুলে দেখি উঠোন ভর্তি মানুষ, সারা গ্রামের লোক, তারা মুক্তি দেখতে আসছে। তারা জানে যে আচ্ছা 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 এই দর্শকদের মধ্যে একজন আমাকে দেখে দৌড়ে এলেন। তিনি হচ্ছেন আমাদের মমতাজ বেগম। পরে জাতীয় নেত্রী ছিলেন, জাসদের মহিলা সম্পাদক ছিলেন, মারা গেছেন। তো উনি আমাকে দেখে, তো উনি তখন আমার এক ব্যাচ সিনিয়র, ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে পড়তেন। আমাকে দেখে তো মহিউদ্দিন আমারে নিয়ে যান আগরতলা, আমি যান হয়েছি, আপনি একটু ওয়েট করে, তবে তো আসলাম, আর কয়েকদিন পরে আমি আবার আপনাকে নিয়ে যাব। উনি আর আমার জন্য অপেক্ষা করেন নাই, উনি আরো একজনকে নিয়ে কেমনে কেমনে উনি আগরতলা চলে গেছেন এবং মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন পরে। এই হচ্ছে। তারপরে আমাদের জীবনটা ছিল নৌকায়, যতদিন ওখানে তো লো লাইং ল্যান্ড, ওটা ওই এলাকাটা একটা হাওর এলাকা, পুরো আমন মৌসুমটা পানিতে ভরা থাকে, এক ফসলি বেশিরভাগ। তো আমরা নৌকায় ঘুরি, আজকে এক গ্রাম, কালকে অন্য গ্রাম। এর মধ্যে একটা জায়গায় এসে আমাদের একটা কমবেট হয়েছিল দূরের থেকে পাকিস্তানিদের সঙ্গে। এর বাইরে আমার স্মৃতিতে নাই যে সরাসরি আমরা পাকিস্তানি, কারণ হচ্ছে কি একটা জিনিস বুঝতে হবে, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু ইদানিং অনেক গাল গল্প করি। বাংলাদেশে ওই অবরুদ্ধ সময়ে শহরগুলো ছিল পাকিস্তান, কারণ সেখানে সমস্ত পাকিস্তানিদের রাজাকারদের ক্যাম্প। গ্রামগুলো কিন্তু অধিকাংশ জায়গায় ছিল স্বাধীন, বর্ডার এলাকার কিছু বাদ, প্রত্যেকটা গ্রাম স্বাধীন, এবং আমরা ফ্রি ঘুরে বেড়াতাম। যদিও নিরাপত্তার জন্য আমরা জায়গা চেঞ্জ করতাম, আজ এই গ্রামে এক রাত, পরের গ্রামে আরেক রাত, গ্রামগুলো স্বাধীন ছিল। মাঝে মাঝে পাকিস্তানি আসতো গ্রামে, তাদেরকে রাজাকাররা পথ দেখিয়ে নিয়ে আসতো, তখন আসলে আমরা সরে যেতাম, গ্রামের অনেক লোক সরে যেত, ওরা এসে কিছু খুন খারাপি করতো, বাড়িঘর পুড়িয়ে দিত, গ্রাম পুড়িয়ে দিত। যদি জানতো এই গ্রামে মুক্তিযোদ্ধারা ছিল তাইলে তো সর্বনাশ, এটা করতো। তারপরে আবার চলে গেলে আবার স্বাধীন। এটাই ছিল গ্রামের বাস্তব পরিস্থিতি। তো আমরা যে ওদের সাথে যুদ্ধ করব, এই যে যুদ্ধের গল্প যারা বলে, যুদ্ধ করতে হলে তো আমাকে আক্রমণ করতে হবে। এক্স্যাক্টলি, আক্রমণ করতে হলে এক কোম্পানির সঙ্গে যদি আসে 100-150 জন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে, আমরা 12 জন, একটা এলে 2টা এসএলআর, বাকি সব 303 রাইফেল, এটা দিয়ে আমরা পারবো না। কিন্তু আমাদের সবাইভাবে রিক্রুট করতে হবে এবং গেরিলা যুদ্ধের নিয়ম। হ্যাঁ, যুদ্ধ করা যেত শহরে, আমাদের শহরে রেড করতে। তো শহরে রেড করার মতো হতে হলে আমাদের 3 গুণ সামর্থ্য দরকার, রেড করতে হবে, সেটা ছিল না। তো তার জন্য আমরা দেখি যে আপনি গল্প টল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প শুনে মনে হয় জন্য আমরা জেমস বন্ডের থ্রিলার করছি, তো এইগুলো অনেক নিরঞ্জন করি আমরা, বাস্তব অবস্থাটাই না। কিন্তু দীর্ঘস্থায়ী হলে আমরা চেষ্টা করছি, আমরা যেমন এর আগে ভিয়েতনাম সম্বন্ধে, কিউবা সম্বন্ধে, তাদের বিপ্লব সম্বন্ধে একটু জানতাম, পড়াশোনা আগ্রহ ছিল, আমরা ভাবছিলাম এটা দীর্ঘস্থায়ী, মানে বলতে বাংলাদেশ ভিয়েতনাম দীর্ঘস্থায়ী হলে আমাদের শক্তি বাড়ত, শক্তির শক্তি কম, তখন যুদ্ধ পূর্ণপরিণত। কিন্তু আমাদের যুদ্ধ প্রস্তুতিটা আমি বলবো যে মাঝপথে থাকা অবস্থাতেই কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে। ডিসেম্বরে যে ইন্টারভেনশনটা হলো ভারতীয় সেনাবাহিনীর, এইটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে, প্রিমেচিউর কি টাইমলি, এটা হচ্ছে অন্য ধরনের বিতর্ক। আমি বলবো যে যুদ্ধের প্রস্তুতিটা মোটামুটি গুছিয়ে আনার একটা পর্যায়ে এসে যুদ্ধটা থেমে গেছে। সুতরাং বাঙালিরা যখন যুদ্ধ করতে, আর আমাদের সেনাবাহিনীর অনেকে যারা বর্ডার ক্রস করে চলে গিয়েছিলেন, তারা কিন্তু সীমান্তের উপর থেকেই মর্টার দিয়ে শেল বর্ডার ইয়ে করতেন, গোলাগুলি করতেন, এবং ওদের কাছ থেকে ট্রেনিং পাওয়া ছাত্ররা তারা কিন্তু দেশে এসে বিভিন্ন জায়গায় যুদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের মতোই তাদের অবস্থা।
আমরা কিছু বিচ্ছিন্ন ভাবে রাজাকার আমরা রাজাকারও পাই নাই। আমরা যখন ঢুকে তার আগে শুনেছি রাজাকার মেরে সাফ করে ফেলেছে তরুণরা। সুতরাং যারা ছিল তারা আবার জেলা শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। এই ওই যে অসংখ্য ধন্যবাদ। আমি যুদ্ধের একটা অন্য ধরনের বয়ান আপনার মুখে শুনছি, যদিও আমি এই বইটাতে পড়েছি, যদিও আমি বইটাতে পড়েছি, আপনি যুদ্ধ দিনের অনেক ঘটনা প্রবাহ উল্লেখ করেছেন, এর মধ্যে আমাদের বাঙালি চরিত্র শত্রুতার কথা উল্লেখ করেছেন, এর মধ্যে কিছু খুনাখুনির কথা আপনি উল্লেখ করেছেন। আপনি হয়তো একজন মানুষকে মানে যুদ্ধের কারণেই হত্যা করতে যেতে চেয়েছিলেন, সেটা পরে আপনি গুলি করেননি, তার জীবন বেঁচে গেছে, সে একটা চমৎকার কাহিনীর মধ্যে আছে। তো নানা ঘটনার প্রবাহ। তবে মহিউদ্দিন ভাই, একটা জিনিস আমাকে আমাকে আচ্ছন্ন করছে, বা আমি নতুনটা জানছি আপনার কাছ থেকে, যে শহর মুক্ত, শহর অবরুদ্ধ, গ্রামগুলো মুক্ত যে পরিস্থিতির কথা আপনি বললেন, সেটা হয়তো আমি তো একটা বয়সে এভাবে পেয়েছি, আজকে আপনার মুখে আর নতুন করে শুনলাম, যেহেতু রণাঙ্গনে যুদ্ধ ছিলেন। মহিউদ্দিন ভাই, আমি শেষ করবো আমাদের আলোচনাটা, 30 মিনিট আমাদের হয়ে গেছে, আমি হয়তো 10 মিনিটের বেশি সময় নেবো না। আমি ছোট্ট দুটো কোশ্চেন করে আপনাকে শেষ করতে চাই। আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, এটা বিতর্ক উস্কে দেওয়ার জন্য নয়, একটু জানার জন্য। সেটা হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধে আপনি মুজিব বাহিনীর গঠনের প্রক্রিয়ার কথাটা চমৎকার ভাবে বললেন, যে এটার গঠন প্রক্রিয়া তো অনেক আগে, নামকরণ আবার যুদ্ধের সময়ের মধ্যে অনেক অনেক পরে, যে সম্পর্কে আমরা কেউ ভালো জানি না, একটু দোষারোপ করি এবং নানাজনকে গালি দেওয়ার জন্য আবার এই বাহিনীর নামটাই ব্যবহার করি, অনেকজনকে নেতিবাচক কথা বলার জন্য। মহিউদ্দিন ভাই, মুক্তিযুদ্ধের পুরো পুরো 9 মাস, যুদ্ধের 9 মাস, আপনি বললেন যে প্রস্তুতি শুরু হওয়ার আগে আমাদের যুদ্ধটা শেষ হয়ে গেছে। যুদ্ধের 9 মাস মুজিব বাহিনীর যুদ্ধ প্রক্রিয়ায় অংশগ্রহণ, যুদ্ধে যুক্ত হওয়া এবং শেষের দিকে অভিযানে যাওয়া, এই সামগ্রিক বিষয় নিয়ে একটু মূল্যায়ন আমাদেরকে বলতে পারেন কিনা, যদি আপনার আপত্তি না থাকে? না, একটা বিষয়, 25শে মার্চের ক্র্যাকডাউন, তার পরবর্তীতে সারা দেশব্যাপী এই পাকিস্তানিদের যে অত্যাচার, নির্যাতন, এরপরে তো যে লোকটি আর পাকিস্তানি কিন্তু পলিটিক্যালি ওই মুসলিম লীগ বা জামাত ইসলামের মতন মোটিভেটেড না, সেও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে চলে এসেছে। আমি ব্যক্তিগতভাবে অনেকদিন, প্রায় 2-3 সপ্তাহ, এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে ছিলাম, কারণ চেয়ারম্যানের ছেলে আমাদের টিমের একজন মুক্তিযোদ্ধা। তো ওই সময়ে আমি বলবো যে প্রত্যেক চেয়ারম্যানকে বলে দেওয়া হয়েছিল, নির্দেশ, সরকারি নির্দেশ, যে প্রত্যেক ইউনিয়নে রাজাকার বাহিনী বানাতে হবে, নাম দিত। তো তাদেরকে বাধ্য হয়ে অনেকের নাম দিতে হয়েছে। দেখা গেছে যে এই রাজাকারদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা, বা জাস্ট নাম দেওয়ার কারণে নাম দিতে হয়েছে। অনেক জায়গায় অনেক দুর্বৃত্তরা রাজাকার হয়েছে, তারা অনেক অপকর্ম করেছে, সেটা এক জিনিস, কিন্তু সবাই সেটা করে। এখন যদি সরকারি তালিকা নিয়ে আপনি রাজাকারের তালিকা বানান সরকারের কাছ থেকে নিয়ে, তাহলে এই জিনিসটাই হবে। কারণ মুক্তিযুদ্ধটা তারা দেখে নাই, বোঝে নাই। আগরতলা, কলকাতায় বসেছিল, তারা কিন্তু মুক্তিযুদ্ধ বুঝবে না, যারা দেশে ছিল না। আমি একটা কথা বলবো, যে নভেম্বরের দিকে আমার একজন রাজাকারের সাথে পরিচয় হলো, ব্রাহ্মণবাড়িয়ার। তাকে ওই চেয়ারম্যান নাম দিয়েছে, তার সাপ্তাহিক বরাদ্দ ছিল 25টা বুলেট, 303 রাইফেলের 25টা গুলি তাকে প্রতি সপ্তাহে দেওয়া হতো। প্রতি সপ্তাহে 25টা গুলি এনে আমাকে দিয়ে দিত আমাদের জন্য। তো তাকে তো আমি মুক্তিযোদ্ধা বলবো, তাকে তো আমি রাজাকার বলবো। তো এরকম অনেক ঘটনা আছে। আবার সব মুক্তিযোদ্ধা নামে মুক্তিযোদ্ধা হলেও মুক্তিযোদ্ধা না। তো সুতরাং এইটার প্রকাশটা এখনো আমরা দেখছি, তাই না? কাজে এটা অতি সরলীকৃত ভাবে উপস্থাপন করাটা ভুল হবে। আর একটু একটু জানতে চাচ্ছিলাম মহিউদ্দিন ভাই, যদি আপনার আপত্তি না থাকে, যে পুরো, আপনি যেহেতু মুজিব বাহিনীর সদস্য ছিলেন, যে পরে নামকরণ হয়েছে, আপনি সার্বিকভাবে যতটুকু বলা যায় বা যতটুকু আপনি বলতে চান, সার্বিকভাবে আমাদের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর ভূমিকা নিয়ে যদি আপনার একটা ছোট্ট মূল্যায়ন যদি আমরা জানতে পারি। আচ্ছা, মুজিব বাহিনীর সম্পর্কে যারা, মানে মুজিব বাহিনীর ব্যাপারে যারা অজ্ঞ, তারা একটা কথা বলে থাকেন যে এরা বামপন্থীদের হত্যা করার জন্য এই বাহিনী তৈরি করা হয়েছে, বা বামপন্থীদের বিরুদ্ধে একটা আলাদা একটা ইয়ে। তো আমরা তো জানি, শেখ মুজিব বলেন আর আওয়ামী লীগ বলেন, এরা তো মানে কমিউনিস্ট বিরোধী, এটা আমরা সবাই জানি, তাই না? আওয়ামী লীগেরা কেউ সমাজতন্ত্র বিশ্বাস করতেন না। আমাদের মধ্যে একটা ঘরানা ছিল, আমরা সমাজতন্ত্র চাইতাম, কিন্তু আমরা তো রিয়েলি ছিলাম একটা পলিটিক্যাল ফোর্স। আমরা তো 70 সাল থেকে পলিটিক্যালি চাচ্ছি দেশটাকে স্বাধীন করতে। এখন এটার তো একটা সুনির্দিষ্ট রাজনীতি আছে, অবশ্যই আছে, কিন্তু আমি তো কখনো শুনি নাই, আমাকে তো কেউ বলে নাই যে তুমি দেশের ভিতরে গিয়া ওই বামপন্থী মারো,
বামপন্থী তো কারো গায়ে লেখা থাকে না, ডানপন্থীও কারো গায়ে লেখা থাকে না। তো এই জিনিসগুলো আছে আসলে, মানে স্ল্যান্ডারিং, অপপ্রচার, নানান রকমের, আর সবাই মিলে টার্গেটটা করছে মুজিব বাহিনীকে। মুজিব বাহিনী ওয়াজ এ পলিটিক্যাল ফোর্স, নো ডাউট অ্যাবাউট ইট। এবং এবং প্রত্যেক দেশের মুক্তিযুদ্ধে এরকম পলিটিক্যাল ফোর্স থাকে। ওই চীনের যে পিপলস লিবারেশন আর্মি, এটা তো পলিটিক্যাল ফোর্স, এটা কমিউনিস্টদের ফোর্স, এটা, তাই না? তো তাদের কাজ ছিল অন্যদেরকে মারা। এখন আমাদের দেশে যারা দাবি করে বামপন্থী, তাদের বামপন্থার কোনো সুরুম কিন্তু আমি আজ পর্যন্ত দেখি না। তারা কে কি করেছে আমি জানি না। মানে তারা সবাই মিলে, পিকিং পন্থীরা সবাই মিলে খালি বলে যে মান্নান ভুঁইয়া শিবপুরে একটা বেস করেছে, দ্যাটস অল। আর কি, সবাই তো কলকাতায় ছিল নেতারা, কেউ তো যুদ্ধ করে। সুতরাং এগুলো বলে তো লাভ নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসটা সবাই যার যার মতন করে, হ্যাঁ মুজিব বাহিনীর আছে, এটা ইট ওয়াজ এ পলিটিক্যাল ফোর্স, এটা ঠিকই। এবং আমি বলবো যে শেখ মুজিবের নেতৃত্ব এবং আদর্শ এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা মুক্তিযুদ্ধের সময় যাতে এস্টাবলিশ করা যায়, সেটা আমাদের লক্ষ্য। এটা তো এই লক্ষ্য তো ঘোষিত লক্ষ্য, আমরা তো ছাত্রলীগ থেকে ওখানে গেছি, এটা তো কোনো হিডেন কোনো লক্ষ্য নেই। কিন্তু এই লক্ষ্য যারা অন্য পার্টি করতো, তাদেরও তো পার্টির লক্ষ্য ছিল একটা, তাই না? এখন এই যে 4-5 হাজার ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট সিপিবির লোকেরা যে আলাদা একটা ট্রেনিং নিল, সবকিছু আলাদা ভাবে করলো, এবং তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে গ্যাজেটেডও করালো, ওই তাদেরকে নিয়ে তো কেউ কথা বলে না, তাই না? আর মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের কাছে চাকরি ছিল না। আপনি একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ গেছি রাজনৈতিক তাড়না থেকে, আমরা কিন্তু মুক্তিযুদ্ধটাকে চাকরি হিসেবে নেই। ফলে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমরা এর থেকে বেনিফিট এক্সপেক্ট করি না। আমরা মনে করি না যে মুক্তিযুদ্ধ ছিলাম বলে, আমি অন্তত মনে করি না যে আমাকে বেতন, ভাতা, পেনশন এগুলো পেতে হবে, এটা আমি মনে করি না। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই, আরেকটি আমরা আলোচনাটা শেষ করব, আমাদের 37 মিনিট হয়ে গেছে। 16ই ডিসেম্বর দিনটা আপনি কিভাবে এক্সপেরিয়েন্স করলেন? 16ই ডিসেম্বরটা আপনার জীবনে কিভাবে ধরা দেয়, বা আপনার স্মৃতিতে 16ই ডিসেম্বর এখনো কিভাবে আছে? এই 10-11 ডিসেম্বরের দিকে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হয়ে যায়, 10 তারিখের দিকে। তারপরে আমি ব্রাহ্মণবাড়িয়া চলে আসি, এবং শহরেই আমি আমাদের টিমের এক মেম্বার, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি সেখানে থাকতাম আর কি। তো 16 তারিখও আমি ব্রাহ্মণবাড়িতেই ছিলাম। আমি ঢাকায় আসি ডিসেম্বরের শেষ দিকে। তো আমি তো 10 তারিখ থেকে আমি তার 10 তারিখ কি, তার 7-8 তারিখ থেকে আমি দেখছি যে ওই ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণে যে ট্যাঙ্ক ঢুকছে, ভারতীয় সেনাবাহিনী, আমরা যদি বলি মিত্র বাহিনী, তাদের লোকেরা, সোলজাররা আসছে, গ্রামের লোকেরা হাততালি দিচ্ছে, তাদেরকে খাওয়া দিচ্ছে, এটা আমি দেখেছি চোখে চোখে। তারপরে তো একটা উৎসব ভাব সবার মধ্যে, আবার অনেকেরই স্বজন হারানোর বেদনা, এটা মিক্সড ফিলিং। অনেকেই আনন্দ করছে, অনেকেই শোকগ্রস্ত, কারণ যারা স্বজন হারিয়েছে, তাই না? তো এই মিশ্র অনুভূতি। আপনি সারেন্ডারের কথাটা কখন কিভাবে শুনেছিলেন, যে সারেন্ডার হয়ে গেছে, যে আমরা দেশ স্বাধীন হলো, এটা কিভাবে শুনলেন? এটা তো আমরা ওই শুনতে পাচ্ছি যে 15 তারিখে রেডিওতে ঘোষণা হচ্ছে না যে সারেন্ডার করো, মানেকশর একটা ঘোষণা ছিল। তারপর তো রেডিওতে তো আমরা তো প্রতিদিনই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম আর আকাশবাণী শুনতাম। তো রেডিওতে তো সমস্ত যোগাযোগ ছিল, একদিনের জন্য তো আমরা রেডিও শোনা বন্ধ করিনি। মহিউদ্দিন ভাই, আমার আলোচনা শেষ। আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই, ইতি করতে চাই, কারণ বেশি দর্শকদেরকে বিরক্ত করতে চাই না। প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি আপনার কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাই, যতটুকু বলা সম্ভব হয়, আপনি যদি আপত্তি না করেন। মহিউদ্দিন ভাই, আপনি লেখালেখি করছেন মুক্তিযুদ্ধ এবং এই বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ, আপনার মাধ্যমে আমরা বিশেষ একটা দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা করছি। আমরাও আপনার বড় পাঠক, আমি তো একজন পাঠক বটেই। আমি একটু আপনার কাছে জানতে চাই মহিউদ্দিন ভাই, আপনার যে বইটা আসছে, আপনি নামটা বলতে চাচ্ছেন না, তারপরে সেই বইটা সম্পর্কে যতটুকু একটু বলা যায়, আমি আসলে এটা একটু ফেসবুকেও রাখতে চাই। যদি আপনি বলেন ক্যাম্পেইন বলেন, যাই বলি না কেন, যে আপনার একটা বই আসছে, এটা হয়তো অনেকেই অপেক্ষা করবে এই বইটার জন্য। আমি একটু জানতে চাই, যে বইটা আপনার কাছে আসছে, সেই বইটা সম্পর্কে যতটুকু আমাদেরকে বলা যায়। আমি খুব কয়েকটা বলি, বইটা বেশ বড়, অনেক পাঠ করেও দেখলাম শেষমেশ 456 পৃষ্ঠা হবে। তো এটা 3টা পর্ব। একটা পর্ব হচ্ছে নিউক্লিয়াস, একটা পর্ব মুজিব বাহিনী, আর একটা পর্ব হচ্ছে জাসদ। যেহেতু সিরাজুল আলম খানকে কেন্দ্র করে বইটা আবর্তিত হয়েছে, এই 3টা পর্বে আমি
ওই সময়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। ওই সময়ের অনেকগুলো চরিত্র এর মধ্যে আসবে, তার মধ্যে সিরাজুল আলম খান হবেন প্রধান চরিত্র, কিন্তু সিরাজুল আলম খানের বয়ান দিয়ে বইটা ভরা না। তার সম্বন্ধে অন্যরা কে কি বলেছে এরকম আমি অনেকের সাক্ষাৎকার নিয়েছি, অনেকের, এবং এই সাক্ষাৎকারগুলো পড়লে আপনারা মানে পাঠক কিন্তু প্রেক্ষিতগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আর আমি তথ্য উপস্থাপনের ব্যাপারে মোটামুটি নির্মম ছিলাম। নির্মম এই সেন্সে কে খুশি হবে কে অখুশি হবে এটা আমার বিবেচনায় ছিল না। আমার সম্পর্কে অনেকে অভিযোগ করেন আমি অমুককে একটু বায়াস, অমুকের প্রতি একটু। এই বই পড়ার পরে আশা করি তাদের সেই ভুলটা ভাঙবে। আমি অনেক নির্মম হওয়ার চেষ্টা করেছি, আমার জানার বাইরে কিছু না, এবং আমি ক্রেডিবল রেফারেন্স ইউজ করার চেষ্টা করেছি। আমি ধরেন মুজিব বাহিনীর অন্যতম নেতা শেখ ফজলুল মনি এবং আব্দুর রাজ্জাক, এরা দুজন নাই, থাকলে মানে আরো ভালো লেখা যেত। সোর্স, এরা তো হচ্ছে ইনফরমেশনের সোর্স। কিন্তু সিরাজ আলম খান আছেন, তিনি বলেছেন, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট তোফায়েল আহমদ আছেন, তিনি একজন কমান্ডার, আমি তার ইন্টারভিউ করেছি। আমির হোসেন আমু ছিলেন একজন, তার ইন্টারভিউ করেছি। এছাড়া অনেকের ইন্টারভিউ আমি করেছি। করার ফলে হয়েছে কি, এই জিনিসগুলো এসছে। এবং নিউক্লিয়াস এবং জাসদের ব্যাপারে, জাসদ নিয়ে আমার যে একটা বই আছে, এই বই আপনার তার পুনরাবৃত্তি পাবেন না তেমন। সম্পূর্ণ নতুন তথ্য, অনেক তথ্য যেগুলি আমি আগেও জানতাম না, অনেক কিছু জানতাম না এই বইটাই। এটাকে জাসদ পর্বটাই হবে প্রায় 150-200 পৃষ্ঠার মতন, কিন্তু নতুন তথ্য এবং অনেক তথ্য আছে যেটা পড়লে আমরা অনেকে ভিড়মি খাবো, আরে তাই নাকি, এরকম হয়েছে নাকি। আমি নিজেই অনেক সময় হোঁচট খাই যে আরে এইসব, এই আর কি। তো ওই আমি কোন এককালে জাসদকে সমর্থন করেছি, জাসদ ছাত্রলীগ করতাম, জাসদ সেভাবে করি নাই। তাই বলে আমি তো মানে আমার পক্ষে, আমি তো চাই না এই বয়সে সে মিথ্যাচার করি, তাই না। আমি আগেও করি নাই, হয়তো অনেক কিছু জানতাম না বা জানার চেষ্টা করি নাই, কিন্তু এবার দেখলাম যে এই ধরনের বই হয়তো আর লেখা হবে না আমার। তো আমি যতটুকু পারি আমি দিয়ে দিই। আমি জানি এটা নিয়ে অনেক হয়তো হইচই হবে, কিন্তু আমি সবাইকে অনুরোধ করব ইতিহাস জানার জন্য, অতীত জানার জন্য এই বইটা আমাদের খুব কাজে লাগবে। এবং রেফারেন্স ছাড়া আমি একটি কথাও বলবো না। মহিউদ্দিন ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি বইটার জন্য একেবারেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি বলেছেন 1-1.5 মাসের মধ্যে, হয়তো ম্যাক্সিমাম 2 মাস। আমিও অপেক্ষায় 2 মাসের মধ্যে আমরা পাবো মহিউদ্দিন ভাই হাতে খুব সম্ভবত। আমার ধারণা কোনো অঘটন না ঘটলে 1 মাসের মধ্যেই পাবো। 1 মাসের মধ্যে পাবো, এবং আমি আপনাকে কথা দিচ্ছি আমি বইটি সংগ্রহ করে যত দ্রুত সম্ভব পড়ার পরে আমি আমি আপনাকে এরকম আরেকটি ছোট্ট আলোচনায় আমন্ত্রণ জানাবো, যদি আমাদের একটু সময় দেন আপনি। হয়তো অনেকেই আপনার শ্রোতা আছেন, অনেকেই আপনার কথা শুনতে চান, তারা হয়তো বেশ উপকৃত হবে। জনাব মহিউদ্দিন আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, আপনার যুদ্ধদিনের গল্প বলার জন্য, যে গল্পগুলো ইউটিউবে থাকবে, নানা ধরনের প্ল্যাটফর্মে থাকবে। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান, ইতিহাসের ঘটনা প্রবাহ জানতে চান, তাদের জন্য হয়তো এই আলোচনাটি কখনো না কখনো হয়তো কাজে লাগতে পারে। মহিউদ্দিন ভাই, আপনার নতুন বইয়ের জন্য শুভকামনা, অভিনন্দন জানাচ্ছি। আর আপনাকে এত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে, এই করোনাকালীন সময়ের মধ্যে আমাদের জি আমি বলবো যে 70-এর দশকের প্রথম বছরগুলিতে, মানে মুক্তিযুদ্ধের পিরিয়ডটাকে ধরে যে কয়জন ব্যক্তি তরুণদেরকে প্রচন্ড রকম আকর্ষণ করেছিলেন, তার একজন হচ্ছেন সিরাজুল আলম খান, জি আরেকজন হচ্ছেন সিরাজ শিকদার। তো আমি সিরাজ শিকদারকে নিয়েও লিখছি, এবং আমার ধারণা আর 1.5-2 মাস ওয়েট করলে সেটাও পেয়ে যাবেন। সেখানেও আরেকটা পার্সপেক্টিভ আপনারা দেখবেন। মহিউদ্দিন ভাই, এটা তো ডাবল সুখবর পেলাম আমরা, যে আপনার কাছ থেকে আমরা অত্যন্ত দুটো সমৃদ্ধ ঘটনা প্রবাহের বা আগ্রহ উদ্দীপক ঘটনা প্রবাহের দুটো বই আমরা পেতে যাচ্ছি। আমি নিজেই খুব অনেকেই সিরাজ শিকদারের মৃত্যু নিয়ে আহাজারি করে, তাকে নিয়ে কেউ লেখেন, তাই না। আর ওই মৃত্যুদিন আসলেই 10-12 জন একটা ব্যানার নিয়ে ওই কবরে গিয়ে একটু ফুল দিয়ে আসে, বাস, দায়িত্ব শেষ। আমি চেয়েছি ওই সময়ের প্রেক্ষিতে তাকে তুলে ধরার জন্য। তো আমি চেষ্টা করেছি, এবং সেটাও অনেক প্রচলিত মিথ ভেঙে দেবে। অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমি আপনাকে ছোট্ট করে বলে রাখি, আমি তো শিক্ষকতায় আসার আগে রিপোর্টার ছিলাম, এবং পত্রিকাতেও আমি লিখতাম।
আপনি জানেন নাইমুল ইসলাম খান ভাইয়ের একটা পত্রিকা ছিল রবি সাপ্তাহিক কাগজ নামে, সেই কাগজের একবার একটা কাভার স্টোরি হয়েছিল সিরাজ শিকদারকে নিয়ে। হ্যাঁ, আমি সেই স্টোরিটা করেছিলাম। আমার তো জ্ঞান খুবই সামান্য, খুবই জানাশোনা খুবই সামান্য। তো তখন তখন আমি সিরাজ শিকদার সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করেছিলাম, সামান্য জানতে পেরেছিলাম, এবং সেটা নিয়ে ওই পত্রিকার একটা কাভার স্টোরি হয়েছিল। তো যাই হোক, এটা ছোট্ট একটা বিষয় শেয়ার করলাম আপনার সাথে। তবে আমি আমি দুটো বই, মহিউদ্দিন ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, দুটো বই হয়তো সবার আগে আমি সংগ্রহ করার চেষ্টা করব, এবং তারপরে হয়তো আপনাকে আমন্ত্রণ জানাবো এরকম একটা আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেটা হয়তো যারা পাঠক শ্রোতা আছেন, যারা দর্শক আছেন, তাদের হয়তো কাজে লাগতে পারে। এবং আমাদের এই সার্বিক আলোচনাটা, আজকে যে আলোচনাটা হলো, সেই আলোচনাটা নিশ্চয়ই হয়তো যারা ইতিহাস অনুসন্ধিৎসু, যারা হয়তো ইতিহাস সম্পর্কে একটু জানতে চান, শিখতে চান, পড়তে চান, তাদের হয়তো পরবর্তীতে কোনো এক সময় কাজে লাগতে পারে, কারণ এই আলোচনাটি আমাদের ইউটিউবে সংরক্ষিত থাকবে। 14 মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, এবং যারা আগামী দিনের পাঠক শ্রোতা দর্শক, তাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মহিত ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি। আমি একটু নিজে একটু অন্য জায়গা থেকে একটু কথা বলবো, বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দারুণ আলোচনা দারুণ আলোচনা হলো আমাদের, ছোট্ট আলোচনা। দুটো নতুন বই আসছে, সেই দুটো বইয়ের কথা শুনলাম মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে। সেই দুটো হয়তো ইউটিউবে আমি আপ করবো একটু পরেই, কারণ এটা তো অনেক বড় ঘোষণা, বড় ঘটনা। মহিউদ্দিন সাহেবের দুটো বই আমাদের সামনে আসছেন। তো দীর্ঘ 46 মিনিট ধরে যারা আমাদের সাথে ছিলেন ফেসবুকে এই আলোচনা শোনাচ্ছে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং নিশ্চয়ই আগামীতে মহিউদ্দিন ভাইয়ের এই দুটি বই প্রকাশিত হওয়ার পরে হয়তো নিশ্চয়ই এই দুটি বই নিয়ে আলোচনা হবে। আমি চেষ্টা করবো আলোচনাটি করার, এবং আজকে ধৈর্য ধরে এই আলোচনা শোনার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।